এদিকে আজকের সবচেয়ে বড় খবর, চরম আঘাতের ঢেউ তুলেছে ইরান। আবারও পাল্টাপাল্টি হামলা শুরু। কুয়েত বাহরাইনকে নাড়িয়ে দিল ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরান ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কুয়েত আর বাহরাইন মার্কিন এই দুই দোসরকে ভালো করেই ধরেছে মুজতবা খামেনির দেশ। আবারও কুয়েত আর বাহরাইনে আছড়ে পড়েছে ইরানি মিসাইল আর ড্রোনের বহর। কুয়েতের দুটো মার্কিন বিমান ঘাঁটি আর বাহরাইনের মার্কিন পঞ্চম নৌবহরে আঘাত হেনেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। দুটোর মধ্যে একটি আলী আল সালেম ঘাঁটি হিসেবে চিহ্নিত করেছে আইআরজিসি। এছাড়া বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের গুরুত্বপূর্ণ অবশিষ্ট স্থাপনাতেও ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরানের এলিট ফোর্স। এদিকে আরেক বিশ্বাসঘাতকের খোঁজ পেল ইরান। ইরানে হামলা, আজারবাইজানে এলিট ফোর্স পাঠায় ইসরায়েল। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। সাম্প্রতিক যুদ্ধে ইরানের পরমাণু কর্মসূচি ও সামরিক সক্ষমতা চিরতরে ধ্বংস করতে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছে ইসরায়েল। যুদ্ধ থামার পর ইরানকে ঘিরে ইসরায়েলের গোপন এক অভিযানের ভয়াবহ তথ্য সামনে এসেছে। নিজেদের আকাশসীমার পাশাপাশি প্রতিবেশী দেশের ভূখণ্ড ব্যবহার করে এক নতুন এবং বিধ্বংসী কৌশল নিয়েছিল দখলদাররা। ইরানে সরাসরি আঘাত হানতে অত্যন্ত গোপনে আজারবাইজানের মাটিতে বিশেষ বাহিনী ও গোয়েন্দা ইউনিট মোতায়েন করেছিল ইসরায়েল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এমন তথ্য ফাঁস করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে বিভিন্ন সামরিক ও গোয়েন্দা অভিযান পরিচালনার জন্য ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্যে একটি গোপন নেটওয়ার্ক গড়ে তুলেছিল, যার গুরুত্বপূর্ণ অংশ ছিল আজারবাইজান। এদিকে এবার পারমাণবিক অস্ত্র নিয়ে বিশ্বকে কিমের বড় ঘোষণা। জ্যামিতিক হারে পরমাণু অস্ত্র বানানোর হুঁশিয়ারি কিম জং উনের। চরম আতঙ্কে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। বিশ্ব রাজনীতিতে যখনই কিছুটা শান্তির সুবাতাস বইতে শুরু করে, ঠিক তখনই পিয়ংইয়ং থেকে ধেয়ে আসে এমন এক বার্তা, যা মুহূর্তে পুরো বিশ্বকে স্তব্ধ করে দেয়। শত্রু রাষ্ট্রগুলো যখন ভাবছিল নিষেধাজ্ঞার বেড়া জালে উত্তর কোরিয়া হয়তো ঝিমিয়ে পড়েছে, তখনই নিজের আসল রূপ দেখালেন রহস্যময় এক নায়ক কিম জং উন। এবার তিনি কোনো মৌখিক হুমকি দেননি, বরং এমন এক গোপন পারমাণবিক সাম্রাজ্যের দরজা উন্মোচন করেছেন, যা দেখে খোদ আমেরিকার গোয়েন্দা সংস্থার কপালে চিন্তার ভাঁজ পড়েছে। পারমাণবিক নিরস্ত্রীকরণের সব আলোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্বকে কাঁপিয়ে দেওয়ার মতো এক বড় ঘোষণা দিলেন কিম জং উন। এদিকে আবারও মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে টার্গেট করল ইরান। যুক্তরাষ্ট্রকে এবার নিজেদের আসল শক্তি দেখাবে ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের আসল শক্তি কি এবার দেখতে চলেছে যুক্তরাষ্ট্র, কারণ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিনীদের বাকি সামরিক স্থাপনাগুলোকে গুড়িয়ে দেবার হুমকি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে কি আরেকটি রক্তক্ষয়ী সংঘাত বাড়তে চলেছে? এরই মাঝে 1000 ক্ষেপণাস্ত্রে বিশাল বহর প্রস্তুত করে ফেলেছে ইরানের সামরিক বাহিনী। ধারণা করা হচ্ছে এসব সমরাস্ত্র ব্যবহার করেই সম্ভাব্য যুদ্ধে যুক্তরাষ্ট্রকে ঘায়েল করবে তেহরান। কিন্তু এতগুলো মিসাইল হঠাৎ করেই কোথায় পেল ইরান? প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের ঠিক কোন সামরিক স্থাপনাগুলোকে টার্গেটে রেখেছে তেহরান? এদিকে যুক্তরাষ্ট্রকে ইরানের কঠোর হুঁশিয়ারি, যুদ্ধ বিস্তারের ইঙ্গিত। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। কাল ওমান সাগরে মুখোমুখি ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের দাবি, মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও আক্রমণাত্মক ড্রোন মোতায়েন করা হয়। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের দুটি ডেস্ট্রয়ারকে পথ পরিবর্তনেও বাধ্য করে ইরান। এদিকে রাশিয়ার SU-57 পৌঁছালো ইরানের হাতে। কোনো বাধাই মানল না পুতিন। ইসরায়েলের আকাশে দেখা গেল রাশিয়ার SU-57। ভয়ে লেজ গুটালো আমেরিকা। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের আকাশে কি এমন কিছু ঘটেছে যা পুরো অঞ্চলের সামরিক সমীকরণে বদলে দিতে পারে? একটি খবর, একটি দাবি, আর তারপর ইরান ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কুয়েত আর বাহরাইন মার্কিন এই দুই দোসরকে ভালো করেই ধরেছে মুজতবা খামেনির দেশ। আবারও কুয়েত আর বাহরাইনে আছড়ে পড়েছে ইরানি মিসাইল আর ড্রোনের বহর। কুয়েতের দুটো মার্কিন বিমান ঘাঁটি আর বাহরাইনের মার্কিন পঞ্চম নৌবহরে আঘাত হেনেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। দুটোর মধ্যে একটি আলী আল সালেম ঘাঁটি হিসেবে চিহ্নিত করেছে আইআরজিসি। এছাড়া বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের গুরুত্বপূর্ণ অবশিষ্ট স্থাপনাতেও ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরানের এলিট ফোর্স। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। ইরানি বাহিনী জানায়, রাত 1:30টায় আইআরজিসির সতর্কবার্তা উপেক্ষা করে কোনো সমন্বয় ছাড়াই অবৈধভাবে হরমুজ প্রণালী পারাপারের চেষ্টা করেছে 4টি তেলবাহী ট্যাঙ্কার। এক পর্যায়ে দুটো জাহাজ ফিরে যায়, একটিকে থামিয়ে দেয় আইআরজিসি বাহিনী। এই ঘটনার পর রাত 2:30টায় কেশম দ্বীপের একটি টেলিযোগাযোগ টাওয়ার এবং শিরিকের আরেকটি টাওয়ারে আঘাত হানে মার্কিন মিসাইল।
মার্কিন সেনাবাহিনীর আগ্রাসনের জবাবে দ্রুতই কুয়েতে অবস্থিত দুটো মার্কিন বিমান ঘাঁটির দিকে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স। এর মধ্যে একটি আলী আল সালেম বিমান ঘাঁটি। এছাড়া বাহরাইনে থাকা মার্কিন পঞ্চম নৌবহরের গুরুত্বপূর্ণ অবশিষ্ট স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এর আগে এক্সে দেয়া একটি পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড লিখেছে, কিছুক্ষণ আগে হরমুজ প্রণালীর দিকে উৎক্ষেপিত 4টি ইরানি একমুখী আক্রমণকারী ড্রোন ভূপাতিত করেছে সেন্টকম বাহিনী। পোস্টে দাবি করা হয়েছে যে হামলাকারী ড্রোনগুলো আঞ্চলিক সামুদ্রিক যান চলাচলের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিল। শুধু তাই নয়, আরও হামলা প্রতিরোধে মার্কিন বাহিনী পরবর্তীতে গরুক এবং কেশম দ্বীপে থাকা ইরানি উপকূলীয় নজরদারি রাডার সাইটে হামলা চালিয়েছে। শুধু তাই নয়, আত্মরক্ষার্থে ইরানের অযৌক্তিক আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত মার্কিন বাহিনী। ইরান আমেরিকার মধ্যে একটি যুদ্ধবিরতি চললেও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে চাইছে দুই পক্ষই। আইআরজিসি বলছে, কৌশলগত এই পথের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখছে বাহিনী। বিদেশি সামরিক শক্তির যে কোনো হস্তক্ষেপের তাৎক্ষণিক জবাবের হুঁশিয়ারি উচ্চারণ করেছে আইআরজিসি। গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। জবাবে পাল্টা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা প্রায় 20টি ঘাঁটিতে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে আইআরজিসি। ইরানি হামলার তাণ্ডব দেখে রীতিমতো চাপের মুখে যুদ্ধ স্থগিত তথা যুদ্ধবিরতির ডাক দিতে বাধ্য হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক যুদ্ধে ইরানের পরমাণু কর্মসূচি ও সামরিক সক্ষমতা চিরতরে ধ্বংস করতে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছে ইসরায়েল। যুদ্ধ থামার পর ইরানকে ঘিরে ইসরায়েলের গোপন এক অভিযানের ভয়াবহ তথ্য সামনে এসেছে। নিজেদের আকাশসীমার পাশাপাশি প্রতিবেশী দেশের ভূখণ্ড ব্যবহার করে এক নতুন এবং বিধ্বংসী কৌশল নিয়েছিল দখলদাররা। ইরানে সরাসরি আঘাত হানতে অত্যন্ত গোপনে আজারবাইজানের মাটিতে বিশেষ বাহিনী ও গোয়েন্দা ইউনিট মোতায়েন করেছিল ইসরায়েল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এমন তথ্য ফাঁস করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে বিভিন্ন সামরিক ও গোয়েন্দা অভিযান পরিচালনার জন্য ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্যে একটি গোপন নেটওয়ার্ক গড়ে তুলেছিল, যার গুরুত্বপূর্ণ অংশ ছিল আজারবাইজান। তবে আজারবাইজানে ইসরায়েলের বিশেষ বাহিনী ও গোয়েন্দা ইউনিট মোতায়েনের বিষয়টি আজারবাইজান সরকার জানত কিনা তা এখনো পরিষ্কার নয়। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি বিশেষ বাহিনী ও গোয়েন্দা ইউনিটগুলো আজারবাইজানের দক্ষিণাঞ্চলে ইরান সীমান্তের নিকটবর্তী কয়েকটি স্থানে অবস্থান করত। ইসরায়েলের সবচেয়ে কাছের ইউনিট ইরানের তাবরিজ শহর থেকে প্রায় 97 কিলোমিটার দূরে ছিল। যুদ্ধ চলাকালে ইরানের তাবরিজে হামলাও চালিয়েছিল ইসরায়েল। সিএনএনের তথ্য মতে ইসরায়েলের এসব ইউনিটের মধ্যে বিশেষ কমান্ডো বাহিনী, গোয়েন্দা তথ্য সংগ্রহকারী দল, ড্রোন অপারেটর এবং মোসাদের সদস্যরাও ছিলেন। প্রাথমিকভাবে তাদের উদ্ধারকারী দল হিসেবে মোতায়েন করার পরিকল্পনা ছিল, তবে পরবর্তী সময়ে সামরিক ও গোয়েন্দা কার্যক্রমে তাদের ভূমিকা বাড়ানো হয়। উত্তর ইরানের সামরিক তৎপরতা পর্যবেক্ষণ এবং গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহে তারা ভূমিকা পালন করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আজারবাইজান ছাড়াও ইরাক, সংযুক্ত আরব আমিরাত এবং সোমালিল্যান্ডে ইসরায়েলের বিভিন্ন ইউনিট মোতায়েন ছিল। এসব অবস্থান থেকে ইরানের উত্তর, পশ্চিম এবং দক্ষিণাঞ্চল পর্যবেক্ষণ করত ইসরায়েল। তবে আজারবাইজান এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। এক বিবৃতিতে দেশটির দূতাবাস জানিয়েছে, তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য আজারবাইজানের ভূখণ্ড ব্যবহারের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। প্রতিবেদন অনুযায়ী ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহ আগেই প্রস্তুতি শুরু করেছিল ইসরায়েল। জানুয়ারির মাঝামাঝি সময়ে আজারবাইজান ইরান সীমান্ত এলাকায় গোপনে নজরদারি ও তথ্য সংগ্রহের সরঞ্জাম স্থাপন করা হয়। এর মাধ্যমে ইরানের সামরিক চলাচল এবং সম্ভাব্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সম্পর্কে আগাম তথ্য সংগ্রহ করা সম্ভব হতো। এছাড়া একটি সূত্রের বরাতে প্রতিবেদনে দাবি করা হয়েছে যে আজারবাইজান থেকে পরিচালিত অভিযানের অংশ হিসেবে 4 মার্চ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসির গোয়েন্দা বিভাগের প্রধান রহমান মোগাদ্দামকে হত্যা করা হয়েছে। 2 দিন পর আজারবাইজানের নিরাপত্তা সংস্থা ঘোষণা করে যে তারা আইআরজিসির সংশ্লিষ্ট একটি পরিকল্পনা নস্যাৎ করেছে। আইআরজিসির লক্ষ্য ছিল গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং ইসরায়েলি ও ইহুদি স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলা চালানো। পরে ইসরায়েল এটিকে একটি যৌথ গোয়েন্দা অভিযান বলে চিহ্নিত করে। বিশ্লেষকদের মতে এসব দাবি সত্য হলে তা ইসরায়েল ও আজারবাইজানের সম্পর্কের নতুন দিক উন্মোচন হবে। তবে আজারবাইজান অভিযোগগুলো অস্বীকার করায় বিষয়টি নিয়ে বিতর্ক থেকেই যাচ্ছে। বিশ্ব রাজনীতিতে যখনই কিছুটা শান্তির সুবাতাস বইতে শুরু করে, ঠিক তখনই পিয়ংইয়ং থেকে ধেয়ে আসে এমন এক বার্তা যা মুহূর্তে পুরো বিশ্বকে স্তব্ধ করে দেয়। শত্রু রাষ্ট্রগুলো যখন ভাবছিল নিষেধাজ্ঞার বেড়া চালে উত্তর কোরিয়া হয়তো ঝিমিয়ে পড়েছে, তখনই নিজের আসল রূপ দেখালেন রহস্যময় এক নায়ক কিম জং উন। এবার তিনি কোনো মৌখিক হুমকি দেননি, বরং এমন এক গোপন পারমাণবিক সাম্রাজ্যের দরজা উন্মোচন করেছেন যা দেখে খোদ আমেরিকার গোয়েন্দা সংস্থার কপালে চিন্তার ভাঁজ পড়েছে। পারমাণবিক নিরস্ত্রীকরণের সব আলোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্বকে কাঁপিয়ে দেওয়ার মতো এক বড় ঘোষণা দিলেন কিম জং উন। উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির ক্ষমতা এখন আর সাধারণ কোনো গতিতে নয়, বরং জ্যামিতিক হারে বাড়ছে। সম্প্রতি কিম জং উন দেশটির একটি অত্যন্ত গোপন ও অত্যাধুনিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এবং নতুন পারমাণবিক উপাদান উৎপাদন কারখানা পরিদর্শন করেছেন। সেখান থেকেই তিনি ঘোষণা করেন, গত 5 বছরে উত্তর কোরিয়ায় অস্ত্র তৈরির উপযোগী পারমাণবিক উপাদানের উৎপাদন দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার প্রকাশ্য সামরিক হুমকির জবাব দিতেই
এই বিধ্বংসী প্রস্তুতি। কিম স্পষ্ট করে দিয়েছেন যে কোনো পরিস্থিতিতেই তারা পারমাণবিক কর্মসূচি থেকে এক চুলও পিছিয়ে আসবেন না। ওয়াশিংটন ও সিউলের যৌথ সামরিক মহড়াকে উস্কানি হিসেবে দেখে নিজেদের পারমাণবিক ঢাল তলোয়ারকে আরও শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন তিনি। শুধু তাই নয়, নতুন নীতি অনুযায়ী কিম জং উনকে হত্যার যে কোনো চেষ্টা করা হলে শত্রুর ওপর স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক হামলা চালানো হবে। বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়াকে একটি চিরস্থায়ী পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করতেই কিমের এই রণহুঙ্কার। এই আগ্রাসী মনোভাব ও গোপন পরমাণু চুল্লির বিস্তার আগামী দিনে বৈশ্বিক রাজনীতিতে এক দীর্ঘমেয়াদী এবং ভয়ঙ্কর সংকট তৈরি করতে যাচ্ছে, যা বিশ্ব শান্তিকে সম্পূর্ণ হুমকির মুখে ফেলে দিয়েছে। ইরানের আসল শক্তি কি এবার দেখতে চলেছে যুক্তরাষ্ট্র, কারণ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিনীদের বাকি সামরিক স্থাপনাগুলোকে গুড়িয়ে দেবার হুমকি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে কি আরেকটি রক্তক্ষয়ী সংঘাত বাঁধতে চলেছে? এরই মাঝে 1000 ক্ষেপণাস্ত্রের বিশাল বহর প্রস্তুত করে ফেলেছে ইরানের সামরিক বাহিনী। ধারণা করা হচ্ছে এসব সমরাস্ত্র ব্যবহার করেই সম্ভাব্য যুদ্ধে যুক্তরাষ্ট্রকে ঘায়েল করবে তেহরান। কিন্তু এতগুলো মিসাইল হঠাৎ করেই কোথায় পেল ইরান? প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের ঠিক কোন সামরিক স্থাপনাগুলোকে টার্গেটে রেখেছে তেহরান? শান্তি যেন সহসাই ফিরছে না মধ্যপ্রাচ্যে। ইরানের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রমূলক তৎপরতা চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তুলছে যুক্তরাষ্ট্র। আর এর নেপথ্যে কাজ করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুপরামর্শ। তবে তাতে কি নিজেদের সাম্রাজ্যবাদ নীতি টিকিয়ে রাখতে সফল হবে মার্কিন প্রশাসন? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ইরানের অশনি সংকেত। পুনরায় যুদ্ধে ইহুদিবাদীদের ঘায়েল করতে ইরান প্রস্তুত করেছে দেশটির 18টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র বাংকার, যেখানে মোতায়েন আছে প্রায় 1000 ব্যালিস্টিক মিসাইলের বিশাল বহর। পশ্চিমাদের ধারণা এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেই এবার ইহুদিবাদীদের বিরুদ্ধে পূর্বের চেয়েও জোরদার হামলা চালাতে যাচ্ছে ইরানের সামরিক বাহিনী। কিন্তু সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পরেও এখনো কিভাবে টিকে আছে ইরানের মিসাইল বাংকারগুলো? মূলত সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার শিকার হয় ইরানের ওই 18টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র বাংকার, যার ফলে মাটির নিচে তলিয়ে যায় বাংকারগুলোর 69টি প্রবেশ পথ। তবে ইহুদিবাদীদের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতির মাঝেই সেই মিসাইল ঘাঁটিগুলোর 50টি প্রবেশ পথকে মেরামত করতে সফল হয়েছে তেহরান, যার মাধ্যমে আবারও মিসাইল সক্ষমতায় ঘুরে দাঁড়িয়েছে ইরানের সামরিক বাহিনী। তাই তো সম্ভাব্য যুদ্ধে আবারও মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকেই টার্গেট করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এ প্রসঙ্গে আব্বাস আরাকচি বলেছেন, পারমাণবিক শক্তিধর দুই দেশের বিরুদ্ধে টানা 40 দিন যাবৎ সামরিক প্রতিক্রিয়া জানিয়েছে আমাদের সশস্ত্র বাহিনী, যা মোটেও ছেলে খেলা নয়। বিশ্ব ইরানি জাতির প্রকৃত শক্তি উপলব্ধি করেছে। আমরা আঞ্চলিক রাষ্ট্রগুলোকে সতর্ক করছি যে ইরানের বিরুদ্ধে যদি তাদের ভূখণ্ড ব্যবহার করে মার্কিনীরা আবারও হামলা চালায়, তবে যুক্তরাষ্ট্রের বাকি সামরিক স্থাপনাগুলোকে বৈধ লক্ষ্যবস্তু বানাবে তেহরান। 5 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে প্রশ্ন হলো, আর কতগুলো মার্কিন সামরিক ঘাঁটি এখনো টিকে আছে? পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিকে নড়বড়ে করে দিয়েছে ইরান। সাম্প্রতিক ওই যুদ্ধে মার্কিনীদের কমপক্ষে 20টি সামরিক ঘাঁটিকে ধ্বংস করেছে ইরানের সামরিক বাহিনী, এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো, যার মাধ্যমে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদ নীতিতে ভাটা ফেলতে সফল হয়েছে তেহরান, এমনটাই দাবি বিশ্লেষকদের। দিকে যুক্তরাষ্ট্রকে ইরানের কঠোর হুঁশিয়ারি, যুদ্ধ বিস্তারের ইঙ্গিত। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনা বর্তমানে স্থবির অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ একজন শীর্ষ উপদেষ্টা মোহসেন রেজাই। তিনি সতর্ক করে বলেছেন, এই অচলাবস্থা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও বড় ধরনের সামরিক সংঘাতে গড়াতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহসেন রেজাই বলেন, দুই দেশের আলোচনায় কার্যত ডেডলক তৈরি হয়েছে। তার মতে এই সংকট থেকে বেরিয়ে আসার উদ্যোগ নিতে হবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই। তিনি বলেন, আলোচনা স্থবির অবস্থায় আছে, ট্রাম্পকে এই অচলাবস্থা ভাঙতে হবে, এখন সিদ্ধান্তের বল তার কোর্টে। রেজাই দাবি করেন, যুক্তরাষ্ট্রে জব্দ থাকা প্রায় $24 বিলিয়ন ইরানি সম্পদ মুক্তির বিষয়টি সম্ভাব্য কোনো চুক্তির প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। ইরানের অবস্থান অনুযায়ী অন্তর্বর্তী কোনো চুক্তি হলে প্রথম ধাপে $12 বিলিয়ন এবং পরে আরও $12 বিলিয়ন মুক্ত করতে হবে। তবে যুক্তরাষ্ট্র এই অর্থ ছাড়কে কৌশলগত চাপ প্রয়োগের একটি গুরুত্বপূর্ণ উপায় হিসেবে দেখছে। তিনি আরও বলেন, এই অর্থ ছাড় আস্থা তৈরির পরীক্ষা হিসেবে কাজ করতে পারে এবং এটি দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের জন্য নতুন দিগন্ত খুলে দিতে পারে। তার ভাষায়, এটি আমাদের নিজেদের অর্থ, যুক্তরাষ্ট্রের নয়। সাক্ষাৎকারে মোহসেন রেজাই কঠোর সতর্কবার্তাও দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আবারও সামরিক সংঘাতে জড়ালে যুদ্ধ শুধু পারস্য উপসাগরেই সীমাবদ্ধ থাকবে না। তার দাবি অনুযায়ী সংঘাত হরমুজ প্রণালী, ভারত মহাসাগর, বাব আল মান্দাব, লোহিত সাগর এবং ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত হতে পারে। তিনি আরও বলেন, আমরা যুদ্ধকে নতুন মাত্রা দেব এবং যেখানে যেখানে যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে সেখানে আঘাত হানব। তবে একই সঙ্গে তিনি উল্লেখ করেন, আপাতত নতুন যুদ্ধ শুরুর সম্ভাবনা তুলনামূলকভাবে কম।
ইরানের এই শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা দাবি করেন, গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী ভবিষ্যতে ইরান ও ওমান যৌথভাবে পরিচালনা করতে পারে। তিনি আরও বলেন, এই জলপথ ব্যবহারের ক্ষেত্রে রক্ষণাবেক্ষণ ফি নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। পারমাণবিক চুক্তি নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেন। 2015 সালের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার প্রসঙ্গটি নিয়ে তিনি বলেন, ভবিষ্যৎ আলোচনায় আস্থা তৈরি করা কঠিন হবে। পাশাপাশি তিনি জানান, ইরানের সর্বোচ্চ নেতা ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠকের সম্ভাবনা বর্তমানে নেই। বিশ্লেষকদের মতে রেজাইয়ের এই মন্তব্য ইরানের নীতি নির্ধারণী মহলের কঠোর অবস্থানের প্রতিফলন। এটি যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের চলমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তাল ওমান সাগরে মুখোমুখি ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের দাবি, মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও আক্রমণাত্মক ড্রোন মোতায়েন করা হয়। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের দুটি ডেস্ট্রয়ারকে পথ পরিবর্তনেও বাধ্য করে ইরান। যদিও পুরো ঘটনাকে সম্পূর্ণ মিথ্যা বলেই উড়িয়ে দেয় যুক্তরাষ্ট্র। আসলে কি ঘটেছিল ওমান সাগরে? ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ঘটনার সূত্রপাত যখন মার্কিন নৌবাহিনীর দুটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ওমান সাগরে প্রবেশ করে। ইরান তাদের পরিচয় দিয়েছে DDG-103 এবং DDG-87 হিসেবে। তেহরানের অভিযোগ, এসব যুদ্ধজাহাজ আঞ্চলিক নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচলে হস্তক্ষেপ করছিল। এরপরই ইরানি নৌবাহিনী সতর্ক অবস্থানে চলে যায়। প্রথমে মার্কিন জাহাজগুলোকে রেডিও বার্তায় সতর্ক করা হয়। এতে সাড়া না পেলে পরিস্থিতি দ্রুত বদলে যায়। মোতায়েন করা হয় নতুন প্রজন্মের শাহিদ দানাই আক্রমণাত্মক ড্রোন। প্রস্তুত রাখা হয় কাদির অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র। ইরানের দাবি, এই ড্রোন আর ক্ষেপণাস্ত্র দেখেই মার্কিন যুদ্ধজাহাজগুলো অবস্থান পরিবর্তন শুরু করে। USS ট্রিপলিও ওই এলাকা ছেড়ে যায়। তবে এই দাবির সুনির্দিষ্ট প্রমাণ আসেনি এখনো। ঘটনার সবচেয়ে আলোচিত বিষয় শাহিদ দানাই ড্রোন। ইরান এটিকে সামনে এনেছে নতুন উচ্চগতির আক্রমণাত্মক ড্রোন হিসেবে। ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতে ইরানি ড্রোনের কার্যকারিতা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। সেই তালিকায় যুক্ত হলো শাহিদ দানাই নামের নতুন অস্ত্র। অন্যদিকে কাদির ক্ষেপণাস্ত্র ইরানের গুরুত্বপূর্ণ উপকূল ভিত্তিক অ্যান্টিশিপ অস্ত্র। এটি কয়েকশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ওমান সাগর কিংবা হরমুজ প্রণালীর মতো জলপথে এর উপস্থিতি মার্কিন নৌবাহিনীর জন্য বেশ বড় চ্যালেঞ্জ। তবে ঘটনার পরপরই পাল্টা বক্তব্য দেয় মার্কিন সেন্ট্রাল কমান্ড। সেন্টকম স্পষ্টভাবে জানায়, ইরানের কোনো হামলা হয়নি। মার্কিন বাহিনী স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক জলসীমায় কার্যক্রম পরিচালনা করছে। সেন্টকম আরও বলছে, এমন কোনো হামলা হলে তা চলমান যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন হবে। এখানেই শেষ নয়, ঘটনার কয়েক ঘন্টা আগেই যুক্তরাষ্ট্র ঘোষণা দেয়, ভারত মহাসাগরে MT ডাভিনা নামের একটি জাহাজ আটক করা হয়েছে। ওয়াশিংটনের অভিযোগ, জাহাজটি ইরানের জন্য নিষিদ্ধ সরবরাহ কার্যক্রমে জড়িত ছিল। এরপর থেকেই দু দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালীতে বছরের পর বছর ধরে মুখোমুখি অবস্থানে ইরান ও যুক্তরাষ্ট্র। কখনো ট্যাঙ্কার জব্দ, ড্রোন ভূপাতিত, সামরিক ঘাঁটিতে হামলা, কখনো আবার সরাসরি যুদ্ধের হুমকি। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় হামলার কথাও স্বীকার করেছে। আর ইরান বলেছে, তাদের সার্বভৌমত্ব বা সামুদ্রিক নিরাপত্তার বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের জবাব কঠোরভাবে দেওয়া হবে। সেই জায়গা থেকেই সামনে এসেছে ওমান সাগরের এই নতুন নাটকীয় অধ্যায়, যেখানে রহস্য এখনো অমীমাংসিত। সত্যিই কি মার্কিন যুদ্ধজাহাজের দিকে আক্রমণাত্মক ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়? দুপক্ষের বিপরীতমুখী দাবি প্রশ্ন তুলছে, সেখানে ঠিক কি হয়েছিল? সেই উত্তর জানে কেবল যুদ্ধজাহাজগুলোর রাডার আর আকাশে টহলরত রহস্যময় ড্রোন। মধ্যপ্রাচ্যের আকাশে কি এমন কিছু ঘটেছে যা পুরো অঞ্চলের সামরিক সমীকরণে বদলে দিতে পারে? একটি খবর, একটি দাবি, আর তারপর থেকে শুরু হয়েছে তুমুল আলোচনা, উদ্বেগ এবং অসংখ্য জল্পনা কল্পনা। এমন এক তথ্য সামনে এসেছে যা নিয়ে এখন আন্তর্জাতিক পর্যায়ে নানা মহলে বিশ্লেষণ চলছে। কারণ দাবি করা হচ্ছে, ইরানের আকাশে দেখা গেছে রাশিয়ার অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান Su-57। আর এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই গণমাধ্যমে ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের আকাশসীমায় রাশিয়ার Su-57 যুদ্ধবিমান উঠতে দেখা গেছে। এই দাবির সত্যতা নিয়ে এখনো বিতর্ক থাকলেও খবরটি সামনে আসার পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিশেষ করে ইসরায়েলে বিষয়টি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের আকাশে প্রযুক্তিগত আধিপত্য ধরে রেখেছে ইসরায়েল। আর সেই প্রেক্ষাপটে এমন একটি খবর স্বাভাবিকভাবে কৌশলগত হিসাব নিকাশে নতুন মাত্রা যোগ করেছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু বিষয়টি নিয়ে একাধিক সংবাদ সম্মেলন করেছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। তার বক্তব্য অনুযায়ী, যদি সত্যি এমন কিছু ঘটে থাকে তাহলে সেটি আন্তর্জাতিক আইনের প্রশ্ন তুলতে পারে, কারণ Su-57 কোনো সাধারণ যুদ্ধবিমান নয়। এটি রাশিয়ার সবচেয়ে উন্নত এবং কৌশলগত গুরুত্বপূর্ণ সামরিক প্ল্যাটফর্মগুলোর একটি। ফলে এর উপস্থিতি নিয়ে যে কোনো আলোচনা স্বাভাবিকভাবে আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্ব পায়। বর্তমানে ইসরায়েলের বিমান বাহিনীর সবচেয়ে শক্তিশালী সম্পদগুলোর মধ্যে অন্যতম হল F-35 যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্রের তৈরি এই পঞ্চম প্রজন্মের ফাইটার জেটকে বিশ্বের অন্যতম আধুনিক যুদ্ধবিমান হিসেবে বিবেচনা করা হয়। এর সবচেয়ে বড় শক্তি হল স্টেলথ প্রযুক্তি, যার মাধ্যমে এটি শত্রুপক্ষের রাডার এড়িয়ে অভিযান পরিচালনা করতে পারে। একই সঙ্গে অত্যাধুনিক সেন্সর এবং তথ্য সংগ্রহ ব্যবস্থার কারণে অনেক দূর থেকে লক্ষ্যবস্তু শনাক্ত করার ক্ষমতা রয়েছে এর। দ্রুত আক্রমণ, তথ্য সংগ্রহ এবং প্রতিরক্ষা ভেদ করার সক্ষমতার কারণে দীর্ঘদিন ধরে এই বিমানকে আধুনিক যুদ্ধক্ষেত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে ধরা হয়। অন্যদিকে Su-57 কে ঘিরেও রয়েছে ব্যাপক আগ্রহ, কারণ রাশিয়া এখন পর্যন্ত এই যুদ্ধ
যুদ্ধবিমান কোনো দেশের কাছে বিক্রি করেনি। এটি শুধু একটি ফাইটার জেট নয়, বরং রাশিয়ার সামরিক প্রযুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক। এই যুদ্ধবিমানটির দৈর্ঘ্য প্রায় 20 মিটার এবং ডানার বিস্তৃতি প্রায় 14 মিটার। সম্পূর্ণ অস্ত্র ও জ্বালানি বহনের পর এর ওজন প্রায় 35 টনের কাছাকাছি পৌঁছে যায়। আকাশে বিশাল হলেও এর গতি এবং কৌশলগত সক্ষমতা একে অন্য মাত্রায় নিয়ে গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী SU-57 ঘন্টায় প্রায় 2600 কিলোমিটার গতিতে উঠতে সক্ষম, অর্থাৎ শব্দের গতির দ্বিগুণেরও বেশি গতিতে এটি আকাশে চলাচল করতে পারে। শুধু গতি নয়, অস্ত্র বহনের ক্ষেত্রেও এর সক্ষমতা উল্লেখযোগ্য। একসঙ্গে 10 টনের বেশি অস্ত্র বহনের সক্ষমতা রয়েছে এই যুদ্ধবিমানের। এয়ার টু এয়ার মিসাইল, এয়ার টু গ্লাইড মিসাইল, গাইডেড বোমা এবং বিভিন্ন উন্নত অস্ত্র বহন করতে পারে এটি। এ কারণে সামরিক বিশ্লেষকদের অনেকেই একে আকাশের শিকারী হিসেবে উল্লেখ করে থাকেন। এই যুদ্ধবিমানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর অসাধারণ ম্যানুভারিং সক্ষমতা। আকাশে থাকা অবস্থায় খুব দ্রুত নিজের দিক পরিবর্তন করতে পারে এটি। সীমিত জায়গার মধ্যে অত্যন্ত দক্ষতার সঙ্গে মোড় নিতে সক্ষম, আবার প্রয়োজন হলে মুহূর্তের মধ্যে অবস্থান পরিবর্তন করতে পারে। আধুনিক আকাশ যুদ্ধে এই ধরনের ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়, কারণ যুদ্ধক্ষেত্রে কয়েক সেকেন্ডের সিদ্ধান্তই অনেক সময় পুরো পরিস্থিতি বদলে দিতে পারে। SU-57 এর সবচেয়ে আলোচিত দিকগুলোর একটি হলো এর স্টেলথ প্রযুক্তি। যুদ্ধবিমানটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে শত্রুপক্ষের রাডারে সহজভাবে ধরা না পড়ে। আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর জন্য এই প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি একবার জ্বালানি নিয়ে প্রায় 3500 কিলোমিটার পর্যন্ত উড়ে যাওয়ার সক্ষমতা রয়েছে এর, ফলে দীর্ঘ দূরত্বের অভিযানে এটি কার্যকর ভূমিকা রাখতে পারে। এ কারণেই যখন ইরানের আকাশে SU-57 থাকার সম্ভাবনার কথা আলোচনায় আসে, তখন আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হওয়া স্বাভাবিক নয়। কারণ যে কোনো দেশের বিমান বাহিনীতে এমন একটি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান যুক্ত হলে সেই দেশের আকাশ প্রতিরক্ষার সক্ষমতা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়ে উঠতে পারে। আর ঠিক এই কারণে খবরটি এত বেশি গুরুত্ব পাচ্ছে। তবে এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাশিয়া কিংবা ইরান কোনো দেশই আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো বিবৃতি দেয়নি। কোনো পক্ষ প্রকাশ্যে নিশ্চিত করেনি যে SU-57 সত্যি ইরানের হাতে পৌঁছেছে কিনা। ফলে পুরো বিষয়টি এখন নানা জল্পনা এবং বিশ্লেষণের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। কিন্তু আনুষ্ঠানিকভাবে নিশ্চয়তা না থাকলেও আলোচনার থেমে নেই। অনেক বিশেষজ্ঞর দৃষ্টি গেছে সাম্প্রতিক একটি গুরুত্বপূর্ণ ঘটনার দিকে। মাত্র কয়েক সপ্তাহ আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাশিয়া সফর করেছিলেন। সেই সফরে দুই দেশের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়। আর এখান থেকেই শুরু হয়েছে নতুন জল্পনা। অনেক বিশ্লেষক মনে করছেন ওই সফরে হয়তো সামরিক সহযোগিতা সম্পর্কিত বিষয় আলোচনায় এসেছে, যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। তারপরও সম্ভাবনার আলোচনা থামছে না। আবারও আরেকটি অংশ বিশ্লেষকদের ধারণা, যদি কোনো ধরনের সামরিক চুক্তি হয়ে থাকে তাহলে ভবিষ্যতে ইরান আরও উন্নত সামরিক প্রযুক্তি পাওয়ার সুযোগ পেতে পারে। তবে এসবই এখন পর্যন্ত অনুমান এবং বিশ্লেষণের পর্যায়ে রয়েছে। একটা নতুন খবর, সেটা হলো হঠাৎ করেই ইরান এবং যুক্তরাষ্ট্রের যে সমঝোতা চুক্তি বা পাল্টাপাল্টি হামলা, সেটা আরো পরিস্থিতি অন্যদিকে মোড় নিচ্ছে এইভাবে যে ইসরায়েল হামলা চালাচ্ছে লেবাননে। যুক্তরাষ্ট্র ধরি মাছ না ছুঁই একটা অবস্থান নিয়েছে। অথচ শান্তি চুক্তির অন্যতম শর্ত হলো যে শুধু ইরান যুদ্ধ বন্ধ না, মধ্যপ্রাচ্যের সমস্ত ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। প্রথম থেকে ইসরায়েল যে মানছে না, এটা কোনোভাবেই যুক্তরাষ্ট্র থামাতে পারছে না ইসরায়েলকে। মাঝে মধ্যে সংলাপের টেলিফোন আলাপে মানে বদ্ধ উন্মাদ বলে গালাগালি করলে এই সবই আইওয়াস। তারপরে যাই হোক, 2 দফা চুক্তি হলো, সর্বশেষ চুক্তির পর হলো যে কেউ হামলা করবে না পরস্পর। হিজবুল্লাহ মেনে নিল, ইসরায়েল মেনে নিয়ে পরের দিন বলতেছে যে তারা প্রতিরোধমূলক আক্রমণ করবে এবং তারা তাদের অবস্থান ছাড়বে না এবং তারা হিজবুল্লাহকে ছাড় দেবে না। তাহলে তো সেই হামলা, হিজবুল্লাহ বলছে যে এই সমস্ত যুদ্ধবিরতি মানি না। ফলে এখন নতুন জটিলতা না, আমি বলবো যে নতুন একটা পরিস্থিতি তৈরি হলো, পরিস্থিতি আরো অবনতি বলছে যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তির জন্য সম্ভাব্য সরাসরি আলোচনা আরো জটিল হয়ে পড়ছে। বিশেষ করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রসঙ্গটি সামনে এসেছে। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল হামলা চালিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সংগঠনটির প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করলো ইরান। ইরান এখন বলতেছে যে ওকে, হিজবুল্লাহকে আমরা সাপোর্ট করতেছি। হিজবুল্লাহ বলতেছে আমরা আক্রমণ করবো না, কিন্তু যদি ইসরায়েল হামলা চালায় আমরা এটা ছাড়বো না। এবং আর ইসরায়েলের যুক্তি হচ্ছে তারা হামলা করবে, তারা তাদের নিরাপত্তার জন্য হামলা করবে, কিন্তু হিজবুল্লাহ হামলা করতে পারবে না। এটা হয় কোনোদিন? মানে শান্তি চুক্তি হবে, যুদ্ধবিরতি হবে, সেখানে হামলা করার অধিকার থাকবে শুধুমাত্র ইসরায়েলের, সেখানে হিজবুল্লাহ হামলা করতে পারবে না, পাল্টা হামলা করতে পারবে না। কি দাঁড়ালো তাহলে? এবং প্রতিদিনই এই 8-10 জন করে মারা যাচ্ছে এবং এটা পুরোটা একটা ফার্স হয়ে গেল। মানে আমেরিকার মদতে এই পুরো এই ওয়াশিংটনে যে এখানে যুদ্ধবিরতি হয় তার পরের দিন থেকেই শুরু করে ইসরায়েল। তার মানে সবই আইওয়াশ। এইগুলি আমেরিকার সমর্থন ছাড়া ইসরায়েলের এই সাহস হয় না। ফলে পরিস্থিতি বুঝতে পারছে। প্রথম দিকে হিজবুল্লাহ সমর্থনের ব্যাপারে ইরান কোনো কথা বলেনি, চাইছে যেটা লেবানন আর মানে ইসরায়েলের মধ্যে আর যুক্তরাষ্ট্র মিলে ত্রিপক্ষীয়ভাবে সমাধান হোক। কিন্তু যখন এই সর্বশেষ গত পরশু শান্তি চুক্তি লঙ্ঘন করে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে যখন ইসরায়েল হামলা শুরু করলো দক্ষিণ লেবাননে আবারও, তখন ইরান বলল যে হিজবুল্লাহকে, যে হিজবুল্লাহর পাশে তারা আছে এবং বললো যে তারা সমর্থন দিয়ে যাবে। যুক্তরাষ্ট্রকে বললো যে ইসরায়েলকে মানে লেবানন ছাড়তে হবে, পুরো ভূখণ্ড ছেড়ে যেতে হবে। লেবানন গভর্নমেন্টও এখন আগে ছিল হিজবুল্লাহ বিরুদ্ধে অবস্থান নিলেও এখন হিজবুল্লাহ, লেবানন সরকার এবং ইরান একাত্ম হয়েছে। ফলে পরিস্থিতি আরো জটিল হয়ে গেল। এখন ওই লেবাননে হামলাকে কেন্দ্র করে পুরো পরিস্থিতি এমন দাঁড়াচ্ছে যে
এই শান্তি চুক্তি যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে এই শান্তি চুক্তিটাই শুধু জটিলতা না, এটা একদমই এখন অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে।